আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বললেন তদন্ত কমিশন প্রধান। প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ। সংস্কারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি সার্জিস আলমের। ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি। আগামীকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ। এবং অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। সাশ্রয় হবে অর্থ ও সময়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, ওটা ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। এমন মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। ওই ঘটনায় ভারত জড়িত থাকলে তার প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রশ্ন তোলেন সেনাবাহিনীর নিষ্ক্রিয় থাকা নিয়ে। প্রয়োজনে ভারতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান কমিশনের প্রধান। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের নানা প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ডাল ভাত কর্মসূচির অনিয়মের কারণে ওই বিদ্রোহ হয়েছিল বলে আওয়ামী লীগ যে প্রতিবেদন দাখিল করেছে তাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো মনে করছে নিহত সেনা সদস্যদের পরিবার। বিষয়টির আবারও তদন্ত করতে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নিহত সেনা পরিবারের সাথে রাজধানীর রাওয়া ক্লাবে মত বিনিময়ে বসেন কমিশনের সদস্যরা। এতে নানা ক্ষোভ আর হতাশার কথা জানান ভুক্তভোগীরা। এখন পর্যন্ত এটা একটা আমার কাছে রহস্য থেকে গেছে যে আমার হাজবেন্ডের ডেড বডিটা কেন দেওয়া হয়নি, বা আমাকে 654 নাম্বার যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজবেন্ডের ডেড বডি বলে, সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি। অমুক রাজনীতিবিদ, আমি তার বিপরীত রাজনীতি করি, আমি তার বিরোধী দল দেখে আমি সেই রাজনীতিবিদকেই ধরবো, কারণ আমার মনের ক্ষেত থেকে আমি কাজ করছি, এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই। এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সেদিন দরবার হল থেকে বেঁচে ফেরা কয়েকজন সেনা সদস্য ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। এর পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। আমাকে চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। আমরা যারা সার্ভাইভার ছিলাম সেদিন প্রতিটি সেকেন্ড আমরা কাউন্ট করেছি, এই বুঝি সেনাবাহিনী আসবে, এই বুঝি সেনাবাহিনী আসবে আমাদের উদ্ধারের জন্য, কিন্তু কোনো সেনাবাহিনী আসে নাই। এটা কি অপরাধ না? প্রতিবাদ করেছিলাম। প্রথমে আমি জেল খেটেছি, বিডিআর এর সৈনিক যারা ঘটনার সাথে জড়িত তাদের সাথে জেল খেটেছি। তারা তো বলে যে আমরা স্যার এগুলো কিছু জানতাম না। এর সাথে জড়িত সেই সময় প্রধানমন্ত্রী জড়িত, তার ছেলে জড়িত, ভারতীয় কিলার রাশিয়া আমাদের অফিসারদের মেরে চলে গেল, এগুলো সব প্রমাণ আছে। স্বাধীন তদন্ত কমিশন মনে করে বিডিআর সেনাবাহিনী ও বাংলাদেশকে দুর্বল করতেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যার সাথে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে। পলাশির পুনরাবৃত্তি হয়েছে, সেখানে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি, হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। নির্ধারিত 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান কমিশনের প্রধান। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
সংস্কারের আগে কোনোভাবে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে দেয়া বক্তৃতায় ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং পরপর 3টি নির্বাচনে ভোট চুরির কোনো বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত এসব বিচারের উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন ইয়াসিন রানা। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড সহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি অন্তর্বর্তী সরকারকে বিগত সরকারের সকল দুর্নীতির বিচারের দাবি জানান। জানুয়ারির আজকে 6 তারিখ 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। 2014-এর শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। আপনারা জানেন 2014, 18 এবং 24-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে সমন্বয়করা বলেন, দেশের বাইরে থেকে ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্রের কঠোর জবাব দেয়া হবে। আর যদি কোন শকুন দৃষ্টি দেয়, হোক দেশের ভিতরের শকুন হোক বাইরের শকুন, সেই দৃষ্টির চোখ আমরা উপড়ে ফেলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা। শারীরিক সুস্থতা সহ সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে বেগম জিয়া লন্ডন পৌঁছাবেন। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, শারীরিক স্থিতিশীলতা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাবেন বেগম জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত 6 চিকিৎসক ও পরিবারের সদস্যরা। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে মাল্টি ডিসিপ্লিনারি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। ডাক্তার জাহিদ জানান, লিভার সিরোসিস, হার্ট ব্লক, ক্রনিক কিডনি ডিজিজ, করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির দিকটি বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে, মনে রাখতে হবে ওনার যে বয়স, এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি সহ সামগ্রিক বিষয় নিয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি চলছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যৌক্তিক সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পথে যাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরে সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের জনগণকে সংখ্যা গুরু কিংবা সংখ্যা লঘুর ভিত্তিতে ভাগ করতে চায় না জামায়াত। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে। যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। আমরা আশা করছি যৌক্তিক সময়ের ভিতরে এই সরকার সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই 12 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ওই দিন গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরোয়ানাভুক্ত অন্য 10 জনের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। প্রাথমিক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রসিকিউশন জানায়, গত 15 বছর শত শত মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। এবছরের মধ্যে বিচার শেষ করার আবারও আশা করেন তিনি। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারিকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুমের শিকার ভুক্তভোগীরা। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে, বিডিআর, র্যাব, পুলিশ সবকে ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি এই সরকার কাছে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
দেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশে প্রচারণা চালাতে বেবসাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বেবসার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান উপদেষ্টা কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ডক্টর ইউনুস বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে বিদেশি শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে প্রচারণা শুরু করা প্রয়োজন। এ কাজে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের যুক্ত করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী শিক্ষার্থীদের মাধ্যমে ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে হবে। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। রাজধানীতে স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এ সময় তিনি আরও জানান, তৃণমূলের ভোটাররা চান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হোক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নির্বাচন ও স্থানীয় সরকার নিয়ে কাজ করেন এমন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। কাউন্সিলর কিংবা মেম্বার কেন্দ্রিক নির্বাচন হতে পারে সংসদীয় পদ্ধতির আদলে, এবং সেটি হলে আসলে নির্বাচন ব্যবস্থায় হয়তো অর্থ এবং পেশি শক্তির প্রভাব হয়তো আরো কমে আসবে। এ সময় নানা প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। মেয়র কিংবা চেয়ারম্যান কেন্দ্রিক না হয়ে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের কাঠামো তৈরির ইতিবাচক দিক তুলে ধরেন তিনি। এতে একদিনে সব স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ তার। 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা যদি আপনি একসাথে ইলেকশন করেন, এই টাকা নেমে আসবে 600 কোটি টাকায়। আমরা নির্বাচনটা যদি নির্দলীয় করতে পারি, প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি, এবং যদি আমরা জনগণকে ওই যে যারা এতদিন পর্যন্ত বাড়িতে ছিল ইলেকশন আসতে পারবে না তাদেরকে মুক্ত করে দিই, এই কালচারটার একটু পরিবর্তন হবে কিনা। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন, এই প্রশ্নেরও জবাব দেন ডক্টর তোফায়েল আহমেদ। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি, এটা শোনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যদি যান আপনি, ইভেন যেসব পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে খুব হাইপ আছে, চাচ্ছে এখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়। এর মধ্যে এক দল আছে তারা বলতে দুটো একসাথে হোক, আবার আরেক দল বছর আগে স্থানীয়টা করলে একটা স্টেবিলিটি আসবে, সমাজে একটা স্থিতিশীলতা আসবে, তারপর আপনি জাতীয় নির্বাচনটা করেন, এটাও আছে। সরাসরি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদকে কার্যকর করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করা, স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের প্রভাব খর্ব করা সহ নানা বিষয়ে অনুষ্ঠানে অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কথা জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্ট হচ্ছে রাজনীতি শেখার একটা বিরাট জায়গা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়না ঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া পাসপোর্ট হয়রানি এড়াতে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার কথা ভাবছে সরকার। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গা বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এক সময় চিন্তা করছিলাম যে ঈদেই উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডের দিয়ে পাওয়া যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস ইসে আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এমনকি
কাউকে গ্রেপ্তারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার সংস্থার পরিচয়পত্র দেখাতে হবে। এই সময় দুর্নীতিবাজদের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরার তাগিদ দেন তিনি। এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন। মিয়ানমার সীমান্তে মাদকের চালান বন্ধ নেই বলেও জানান উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটি সরকার ও আরাকান আর্মির সাথে প্রতিনিয়তই বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বহিষ্কৃত ৩২১ জনে এসআইকে চাকরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাডেটরা। সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধনের এক পর্যায়ে আন্দোলনকারী ক্যাডেটদের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র সচিব এই আশ্বাস দেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার আনা বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত এসআইরা জানান নিয়মতান্ত্রিকভাবে সব পদক্ষেপ নিয়েছেন তারা। ফজলে রাব্বির রিপোর্ট। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে মানববন্ধন করেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর। এরই এক পর্যায়ে বেলা 11টার দিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বহিষ্কৃত এসব এসআইয়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়, এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে এসব ক্যাডেট বলেন, অক্টোবরে অন্যায়ভাবে বহিষ্কার আদেশের পর পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে মানবিক দিক বিবেচনায় নিয়ে চাকুরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন তারা। আমি নিজে পুলিশ হেডকোয়ার্টার বরাবর গিয়েছিলাম আবেদন করার দিন। আমরা সবাই মিলে মাননীয় আইজিপি বরাবর আবেদন করেছি। ডিসচার্জ করার পর আমরা প্রথমে আইজিপি বরাবর, এরপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, এরপরে স্বরাষ্ট্র সচিব বরাবর, এরপর আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করি আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু তারা কোনো পুনর্বিবেচনা না করে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হই। কোনো রিকভারমেন্ট প্রসেসে যদি ইন্ডিকেটরস থাকে সেটা দেখাক আমাদেরকে, বাট যেই অভিযোগে বের করতেছে এটা আসলে কোনো অভিযোগই না। এবং আমি একদম সৎ বিশ্বাসে এবং আমাদের সেই সৎসাহস আছে, আমরা এমন দাবি করতে পারি সব আমরা মেধার ভিত্তিতে এখানে আসছি। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন ক্যাডেটদের প্রতিনিধিরা। পরে তারা সাংবাদিকদের বলেন, পরবর্তী পাসিং আউট প্যারেডের আগেই চাকুরিচ্যুত এসব ক্যাডেটদের পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছেন নাসিমুল গনি। স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবে। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং হওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 40তম ব্যাচের 321 জন এসআইকে চাকুরি থেকে বহিষ্কার করা হয়। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বিদেশে থাকলেও এটি তাদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ বলে মনে করে দুদক। এ সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয় সাবেক 2 এমপি ও NBR এর সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, ছেলে, মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শরফুল আলমের রিপোর্ট। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচার সহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করছেন। অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক? মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে
তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয় ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এছাড়াও দুদকে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আরেক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। 50 টাকার সম্পদ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 7ই মার্চের ভাষণ স্বাধীনতার আসল ঘোষণা নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সিরাজুল আলম খানের 84তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। রাজধানীর বারিধারার সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, সুন্দর দেশ গড়তে হলে সবার আগে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে যারা নিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার পায়তারা করবে তারা নিজেরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন তিনি। 7ই মার্চের যে ভাষণ, সেইটা স্বাধীনতার বক্তব্য না, ভাষণ নয়, তো স্বাধীনতার ঘোষণাও নয়। একই সঙ্গে স্বাধীনতার ঘোষণা দিবেন, আবার পাকিস্তানিদের সাথে আলোচনাও বলবেন, তারপরে তাদেরকে বলবেন তোমরা আমার ভাই, তোমরা নির্বাচন দিয়ে দাও। ওটা স্বাধীনতার ঘোষণা নয়। আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে, আমাদের স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রচুর প্রশ্ন আছে। মনে রাখবেন, গায়ের জোরে যারা করতে চায়, সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে যারা মনে করে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দূরের কথা, নিজেদের প্রতিষ্ঠা রাখতে পারবে কিনা সেটা ভেবে দেখে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এক বছরের জন্য মেট্রো রেলের ভাড়ার ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি সই করা চিঠিতে এই আদেশ অবিলম্বে কার্যকর হয়ে 1 বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়। চিঠিতে বলা হয়, যেহেতু মেট্রো রেল বাংলাদেশে সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন এবং কর্মঘণ্টা সাশ্রয় সহ যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সে কারণে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্টেক্স খেলার খবর। দুর্বার রাজশাহীকে 7 উইকেটে হারিয়ে বিপিএল এ তৃতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 4 উইকেটে 168 রান তোলে রাজশাহী। সর্বোচ্চ 39 রান আসে এনামুল হক বিজয়ের ব্যাটে। 2 উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। জবাবে অধিনায়ক তামিম ইকবালের 48 বলে অপরাজিত 86 রানের জবাবে 15 বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন 34 রানে। তামিম ও মুশফিক চতুর্থ উইকেটে যোগ করেন 76 রান। নানা কারণে খেলোয়াড় কিংবা কর্মকর্তা বহিষ্কারের তুগলকি কাণ্ড বাংলাদেশ হকি ফেডারেশনে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবার সেই সব ঘটনা অবসান হতে চলেছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সহসায়। সবাইকে বাংলাদেশের হকির উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। আরও জানাচ্ছেন পরাকার মান। বাংলাদেশের ঘরোয়া হকিতে নৈরাজ্যের কমতি নেই। প্রতিনিয়ত এখানে চলে তুগলকি কাণ্ড। মাঠে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলেই ক্লাবগুলোর পক্ষ থেকে ঘোষণা আসে খেলা কিংবা লিগ বর্জনের। আর ফেডারেশনও লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার রেওয়াজ ধরে রেখেছিল বহুদিন। গত বছর লিগে মোট 31 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল ফেডারেশন। তার মধ্যে আবাহনীর সঙ্গে মারামারির ঘটনায় মোহামেডানের 10 জনকে শাস্তি দেয়া হয়। তবে
হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, খেলোয়াড় কর্মকর্তাদের শাস্তি মওকুফের সিদ্ধান্তের কথা। ওনারা যেটা বুঝে করছে, বাট আমি মনে করতে আমরা যেটা দেখলাম, দেখে একটা স্টাডি করে বুঝলাম এতগুলি প্লেয়ারকে যদি আমরা এখন না খেলতে দিই আমাদের তো খেলা পিছিয়ে যাবে। তো এটা নিয়ে আমরা অলরেডি একটা রাফ আলাপ করছি, এটা নিয়ে এটা আমাদের জিবি মিটিং হবে, এটা নিয়ে যার দোষ প্রচণ্ড বেশি প্লেয়ারের হয়তো আমরা ওটাকে কিছুটা কমায় রাখবো, হয়তো পুরাপুরি বাতিল হবে না। যারা হয়তো নর্মাল দোষ করছে বা দেখা যাচ্ছে একে খেলানো যায় 2-3টা ম্যাচ, আমরা এই সাসপেনশনগুলি নিয়ে আমরা আলাপ করে আশা করি আমরা এই সাসপেনশনগুলি উঠাই দিতে পারবো যেন প্লেয়ার খেলতে পারে। বাংলাদেশের হকির উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত। সাধারণ সম্পাদক জানান, নির্বাহী কমিটির সভায় জানা যাবে কার কতটা শাস্তি কমবে। আমরা নিজেরা যখন বসেই আমরা বিভিন্ন কিভাবে কি করা যেটা নিয়ে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার উদ্দেশ্য হলো একটা, কি প্রবলেম আছে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি। কতজন 5 জন 6 জন 8 জন 10 জন মিলে আলাপ করতেছি, আমাদের সলিউশনগুলি আসে, এই সলিউশনের উপরে বেস করে আমরা আগে জুনিয়র বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বললেন তদন্ত কমিশন প্রধান। প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ। সংস্কারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি সার্জিস আলমের। ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি। আগামীকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ। এবং অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। সাশ্রয় হবে অর্থ ও সময়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।